নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটাতে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আমি আজকে কথা বলবো ভারতের নদ নদী ব্যবস্থা নিয়ে এবং সেই হিমালয়ান রিভার সিস্টেম এক কথায় বলতে পারি। কারণ আমরা জানি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই নদ নদী থেকে প্রশ্ন আসেই। তো চলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে আমরা সমস্ত নদী, তার উৎপত্তি এবং উপনদী সম্পর্কে আলোচনা করব। তাহলে সকলকে বলবো, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেশনটাকে একটা লাইক তো অবশ্যই করতে হচ্ছে। তাহলে চলো শুরু করা যাক। হিমালয়ের নদী ইঞ্জিনের তিনটে বৈশিষ্ট্য রয়েছে, মানে হচ্ছে হিমালয়ান নদী কোন কোন ভূমি রূপ তৈরি করতে সক্ষম। সবার প্রথমে যদি আমরা বলি যে তিন ধরনের নদী কি কি হতে পারে, একটা হচ্ছে নিত্যবহ, মানে যারা হচ্ছে পেরিনিয়াল, এখানে কিন্তু এই ধরনের নদী সারা বছর জলে পুষ্ট থাকে, বরফ গলার জল এবং বৃষ্টির জলে পুষ্ট, সেই জন্য সারা বছর কিন্তু এর মধ্যে জল থাকে। আর কি করে এরা, আদর্শ গিরিপথ, মানে হিমালয়ের নদী থেকে উৎপত্তি লাভ করা সমস্ত নদী পেরিনিয়ালই হয়। আদর্শ গিরিপথ তৈরি করে, কারণ কি পর্বত্য গাত্র দিয়ে উচ্চ গতিতে যখন সমভূমির দিকে নেমে আসে তখন কিন্তু নদী কি করে পর্বতের ধারগুলোকে ক্ষয় করতে থাকে এবং বিভিন্ন আকৃতির গিরিপথ তৈরি করে। আর কি পূর্ববর্তী বা প্রাচীন নদী, যেগুলোকে আমরা বলি অ্যানশিয়েন্ট হিস্ট্রি তে আমরা মানে অ্যানশিয়েন্ট রিভার, হিমালয়ান সৃষ্টির পূর্বে এদের উৎপত্তি হয়েছিল এবং এই পর্বতের উত্থান এদের গতিপথকে রুদ্ধ করতে পারেনি এবং এরা গভীর গিরিখাত তৈরি করে ফেলেছে, মানে নদীর ধারাকে তো মানে আটকাতে তো পারেনি, উল্টে সেই পর্বতের গা বেয়ে কিন্তু গিরিখাত তৈরি করেছে। যার উদাহরণ হচ্ছে শতদ্রু, বা বলতে পারো শতদ্রু, ব্রহ্মপুত্র, সিন্ধু হচ্ছে সেই নদীরই উদাহরণ। এবং এই যে হিমালয়ান রিভার সিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডাস সিস্টেম অর্থাৎ সিন্ধু নদী ব্যবস্থা, একটা হচ্ছে গঙ্গা নদী ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা। সিন্ধু নদী ব্যবস্থার ক্ষেত্রে যদি বলি, তিব্বত থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গেছে। গঙ্গা নদী উত্তরাখণ্ড থেকে উৎপত্তি হয়ে পূর্বে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং ব্রহ্মপুত্র নদী কিন্তু তিব্বতের পূর্বে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে এবং ফাইনালি বঙ্গোপসাগরে তার কি গিয়ে সেটি পড়েছে। আর যদি সবার প্রথমে আমরা আলোচনা করব সিন্ধু নদী, তার ভৌগোলিক রূপরেখা। সিন্ধু নদী যদি দেখি তাহলে সিন্ধু নদী কিন্তু ডান দিকের যদি উপনদীগুলো হয় সেগুলো হচ্ছে শোক, গিলগিট, যেমন হচ্ছে কারাকোরাম রেঞ্জের পূর্ব সীমানা থেকে নির্ধারণ করে এটা নুব্রা ভ্যালি, সিয়াচেন গ্লেশিয়ারের যে নুব্রা ভ্যালি, আমরা যদি লাদাখ লে লাদাখের কথা দেখি সেখানে কিন্তু ইন্ডাস রিভারই তুমি দেখতে পারবে। সিন্ধু নদীকা আরেক নাম হচ্ছে কিন্তু ইন্ডাস রিভার। আর এই গিলগিট হচ্ছে ডান দিকের, গিলগিট শহরে অবস্থিত, ডান দিকের উপনদী বললাম। আচ্ছা, উপনদী এবং শাখা নদীর মধ্যে যদি বলি, যখন একটি নদী প্রবাহিত হচ্ছে অন্য কোনো নদী যদি এসে মিলিত হয় তাকে আমরা বলবো উপনদী। আর যখন একটা নদী প্রবাহিত হতে হতে তার একটি কোনো মানে শাখা একদিকে চলে গেল বা সেই নদী থেকে ভাগ হয়ে অন্যদিকে যেতে শুরু করলো, তখন আমরা তাকে কিন্তু বলবো শাখা নদী। ঠিক আছে। আচ্ছা, এর উৎস কোথায়? কৈলাসের মানসরোবরের উত্তরের ঢাল তিব্বত এবং যার মোট দৈর্ঘ্য রয়েছে 1880 কিলোমিটার। তারপরে দেখতে পাচ্ছ যে লাদাখ এবং পাক অকুপাইড কাশ্মীর। আমি আশা করি তোমাদের এই ভারতীয় যে ম্যাপটা, এই অনেকটা ইন্ডিকেটিভ ম্যাপ, একদম উত্তর ভারত এই অংশটা, এবং কোথায় ইন্ডাস রিভার সিস্টেমটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি লাদাখ থেকে। এবং বাদিকের যদি আমরা উপনদীর কথা বলি, জাস্কারের, লাদাখ এবং জাস্কার রেঞ্জে রয়েছে এবং লে শহরের বাম তীরবর্তী জায়গায় অবস্থিত। পঞ্চনদ, সিন্ধুর প্রাণ শক্তি, অর্থাৎ যে পাঁচটি মিলিত নদীর ধারাকে বলা হয় সিন্ধু নদী, সেটা হচ্ছে ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এবং শতদ্রু। ঝিলাম নদী যেটা হচ্ছে ভেরিগা স্প্রিং কাশ্মীর ভ্যালি দিয়ে প্রবাহিত হয়ে শ্রীনগরের তীরে অবস্থিত এবং এটা কিন্তু উপনদীর নাম হচ্ছে লিডার। দেন হচ্ছে চেনাব রিভার, যেটা বালাচার পাস থেকে তৈরি হয়ে চন্দ্রভাগা নদীর মিলিত হয়ে তান্ডি নামক স্থানে এটা কিন্তু তৈরি, আর এর বৈদিক নাম কিন্তু আস্কিনি। আস্কিনি বা চেনাবের পুরনো নাম কিন্তু আস্কিনিও বলা হয়। রাবি রিভার, যেটাকে কিন্তু রোহতাং পাস থেকে এটা তৈরি হয়েছে, পীর পাঞ্জাল এবং ধৌলাধারের মাঝখান দিয়ে এটা প্রবাহিত হয়েছে। দেন হচ্ছে বিয়াস রিভার। বিয়াস রিভার যদি দেখি, বিয়াস কিন্তু বিয়াস কুণ্ড থেকে এটা রোহতাং পাসের কাছে শুধুমাত্র ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর শতদ্রু কি?
শতদ্রুর উৎপত্তি স্থল হচ্ছে রাক্স তাল, যেটা হচ্ছে শিবকিলার পাশ দিয়ে ভারতে প্রবেশ করেছে। এটি হচ্ছে একটি পূর্ববর্তী নদী এবং ট্রিবিউটারি অ্যানাটমির মধ্যে তোমাদেরকে পুরোটাই বলে দিলাম। আর যদি দেখি রাইট ফেল্প, যেটা হচ্ছে হারিকে, বিয়াস এবং শতদ্রু নদীর মিলন স্থান, যেটা কিন্তু বিয়াস শতদ্রু নদীর মিলন স্থান বলা হয়। এখানে ইন্দিরা গান্ধী ক্যানেল রয়েছে, ভারতের অন্যতম দীর্ঘ খাল, হারিকে থেকে জল বহন করে এবং পশ্চিম রাজস্থানের শুষ্ক মরুভূমি অঞ্চলে কৃষি কাজের ব্যাপক প্রসারও কিন্তু ঘটিয়েছে এই পোর্শন। নেক্সট যদি বলি গঙ্গার উৎপত্তি, গঙ্গার উৎপত্তিটা ভেরি ইন্টারেস্টিং, কারণ হচ্ছে গঙ্গা নদীটা হচ্ছে সব থেকে দীর্ঘতম নদী হিসাবে ঘোষিত আমাদের ভারতবর্ষের মধ্যে, যার টোটাল লেন্থ আমরা যদি দেখি ৩,৮৯২। উৎপত্তি থেকে পুরোপুরি মোহনা পর্যন্ত যদি এর ধারা আমরা দেখি, বিশেষ করে এটা কিন্তু উৎপত্তি হয় যখন সেটা হচ্ছে গোমুখ গুহা থেকে। গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করার পরে এটা ভাগীরথী নামকরণ থাকে এবং পরবর্তীতে দেবপ্রয়াগে অলকনন্দা নদী এবং সেটার মিলিত ধারা গঙ্গা নামে, এখান থেকে গঙ্গা নাম দেখতে পাচ্ছ, ভাগীরথীর সাথে অলকনন্দা মেশে এবং সেটা দেবপ্রয়াগ থেকে গঙ্গা নামে পরিচিত হয়। এবার এখানে যদি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সবার প্রথমে ওপর থেকে যদি ভাগি, ইউকে, অর্থাৎ এটা ইউনাইটেড কিংডম নয়, উত্তরাখণ্ড, তারপরে ইউপি, উত্তরাখণ্ড থেকে চলে এলো উত্তরপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশ থেকে ঢুকে গেল বিহারে, বিহার থেকে এলো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, তারপরে চলে গেল ওয়েস্ট বেঙ্গল। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অন্যতম, মানে এই যে ভাগীরথী হুগলি নদী যেটা আমরা বলি, সেটা হচ্ছে কোথায়, ওয়েস্ট বেঙ্গলে এলো এবং সেটি বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে। এবার গঙ্গা নদী ব্যবস্থার উপনদীর বিন্যাস আমরা যদি দেখি, বাম তীরের উপনদী পরীক্ষায় বহুবার দিয়েছে, গঙ্গা নদীর বিভিন্ন উপনদীর নামকরণ। বাম তীরে যদি দেখি, রামগঙ্গা, গোমতী, ঘগ্গরা, গন্ডক, কোশি, এগুলো কিন্তু বাম দিকের উপনদী। ডান দিকে কিন্তু একটাই উপনদী রয়েছে, যেটা রয়েছে যমুনা। এবার এই যে রামগঙ্গা কোথায় এসে মিলিত হয়েছে, যেটা রোহলিখান্ড সমভূমি কিন্তু তৈরি করেছে নদীপথ দিয়ে। গোমতী, যেটা হচ্ছে পিলভিট থেকে উৎপন্ন হয়ে লখনৌ শহরের তীরবর্তীতে প্রবাহিত হয়েছে। ঘগ্গরা, যেটা বিহারের ছাপড়ার কাছে মিলিত হয়েছে। গন্ডক, তিব্বতের নেপাল সীমান্ত থেকে উৎপত্তি লাভ করে কিন্তু গঙ্গা নদীর সাথে মিশেছে। কোশি, যাকে কিন্তু বিহারের শোকও বলা হয়, 7টি স্রোত দ্বারা এটি গঠিত। নদী খাত পরিবর্তনের জন্য এটা কিন্তু বেশ ভালোই নাম করা। আর রাজমহল পাহাড় পেরিয়ে মুর্শিদাবাদ, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিন্তু যেই নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা শাখা চলে গেছে বাংলাদেশে পদ্মা নাম নিয়ে এবং আরেকটি শাখা যেটা ভাগীরথী হুগলি নামে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এবার দেখতে পাচ্ছি বাংলার উত্তরে ত্রাস এবং বরেন্দ্র ভূমির যে রূপরেখা দেখতে পাচ্ছ, জেমু গ্লেশিয়ার এখান থেকে তিস্তা নদী, এটা ব্রহ্মপুত্রের নদী সিস্টেমের মধ্যে পড়ে যাবে। ব্রহ্মপুত্রের পশ্চিমতম উপনদী, এতক্ষণ আমরা প্রথমে পড়ে আসলাম সিন্ধু নদ উপত্যকা, গঙ্গা নদী হয়ে গেল, এবার হচ্ছে ব্রহ্মপুত্রের সিস্টেমটা যদি আমরা দেখি, সেখানে তিস্তা নদী রয়েছে উপনদী। উত্তরবঙ্গের লাইফ টাইম বলা হয় কিন্তু তিস্তা নদীকে, বন্যা প্রবণতার জন্য একে রেড রিভারও বলা হয়। যদি বলে রেড রিভার কাকে বলে, তাহলে কিন্তু তিস্তা নদী বলা হয়। আবার এটা হচ্ছে মিসফিট রিভার নামেও পরিচিত। 1787 সালে এই গঙ্গার সাথে মিলিত হয়ে পরবর্তী গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের সাথে কিন্তু মিলিত হয়েছে। মহানন্দা, মহানন্দা হচ্ছে মহালধারী যেই রেঞ্জ রয়েছে, যেটাকে আমরা বলি, এই মহানন্দার তীরবর্তী যে অংশটা সেটাকে কিন্তু বরেন্দ্র ভূমি বলা হয়। আর তাল দিয়ারা যেই সমভূমি অঞ্চলটা রয়েছে মহানন্দার আশেপাশে, যে সমভূমি অঞ্চল তাকে কিন্তু তাল দিয়ারা তৈরি করেছে। এরপর সাংকোশ, যেটা পশ্চিমবঙ্গের একেবারে পূর্বতম নদী, যেটা আসাম এবং পশ্চিমবঙ্গের রাজ্যভিত্তিক সীমানা তৈরি করেছে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি যদি দেখি, কৈলাস পাহাড় থেকে এটার কিন্তু চেমু গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে এবং একটি বিশেষ শৃঙ্গ যাকে অতিক্রম করে পুরোপুরি ইউটার্ন নিয়ে নিয়েছে এই ব্রহ্মপুত্র নদী, সেটা হচ্ছে কি নামচারওয়া শৃঙ্গ। এবং সেখানে কি করেছে, দিহাং গিরিপথ, দিহাং গিরিপথও কিন্তু তৈরি করেছে। আর এই নামাম চারবা এই শৃঙ্গটি কিন্তু বাধা পেয়ে নদীটি আচমকা দক্ষিণ দিকে একটি বাঁক নেয় আর এটি ভারতের প্রবেশ মুখে একটা সুগভীর গিরিখাত তৈরি করেছে। আর এটি কিন্তু একটি অ্যানশিয়েন্ট রিভার নামে পরিচিত। ব্রহ্মপুত্রের কিছু শাখা প্রশাখা আমরা যদি দেখি, ডান দিকের বা বাম দিকের উপনদী গুলির মধ্যে রয়েছে দিবাং, যেটা অরুণাচল প্রদেশ এবং আসাম দিয়ে বাহিত, লোহিত
আসামের উত্তর পূর্ব কোণে প্রবাহিত হয়েছে। বুড়ি, দিহাং, ধানসিঁড়ি যেটা ব্যারাইল রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করেছে। এবার চলে আসি ডান দিকের উপনদীগুলোর মধ্যে রয়েছে কামেং, আসামের তেজপুরের কাছে এটা মিলিত হয়েছে। সুবর্ণশিরি যেটা কিন্তু পরবর্তী যেটা আবর এবং ডাফলা হিলসকে পৃথক করেছে। মানস যেটা কিন্তু ভুটান থেকে উৎপত্তি লাভ করে ব্রহ্মপুত্রের সাথে মিলেছে, এবং তিস্তা নদীও কিন্তু ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। আর এটা যেটাকে বললাম নাগা হিলস থেকে উৎপত্তি লাভ করে মাজুলি দ্বীপের কাছে এটা মিলিত হয়েছে। এবার এক নজরে আমরা যদি দেখি কোন কোন নদী কোন কোন দুটো রাজ্যের সীমানা বরাবর রয়েছে। দেখো, কালী বা সারদা নদী উত্তরাখণ্ড এবং নেপালের মধ্যে রয়েছে। ঘরগড়া উত্তরপ্রদেশ বিহারের মাঝামাঝি জায়গায় রয়েছে। বারাক আসাম মণিপুর, ধানসিঁড়ি আসাম নাগাল্যান্ড, রাভি কিন্তু পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের মধ্যে একটা সীমানা তৈরি করছে। নেক্সট আমরা যদি দেখি নদী তো তৈরি হলো, এবার নদীর তীরবর্তী বাস্তুতন্ত্র এবং জনপদ। কোনো নদী থাকা মানে তার তীরবর্তীতে কোনো ওয়েটল্যান্ড থাকবে, কোনো রামসার সাইট থাকতে পারে, কোনো ন্যাশনাল পার্ক থাকতে পারে। এখানে রয়েছে বুড়ি গন্ডক বাল্মীকি ন্যাশনাল পার্ক, দেন রয়েছে কালী নদীর তীরে দুধবা ন্যাশনাল পার্ক, ধানসিঁড়ি রয়েছে, ধানসিঁড়ি নদীর তীরে রয়েছে কাজিয়ারাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস নদীর তীরে মানস বায়োস্ফিয়ার এবং মান্নাই যেটা ন্যাশনাল পার্কও রয়েছে। মহানন্দার তীরে রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এছাড়াও আমরা যদি বলি প্রাচীনতম এবং আধুনিক শহর, মানে সেই শহরের কেন্দ্রই হচ্ছে সেই নদীটি, যেমন ঝিলাম রিভার যেটাকে বলা হয় কাশ্মীরের লাইফ লাইন, গোমতী রিভার যেটা কিন্তু লখনৌ তীরে রয়েছে, সরায়ু নদী যেটা অযোধ্যা কিন্তু সরায়ু নদীর তীরে অবস্থিত, লিডার রিভার যেটা পেহেলগাঁও বা অনন্তগাঁও জেলার তীরে অবস্থিত। এবার আমরা দেখে নিই এই যে নদ নদীগুলো পড়লাম তার মধ্যে কোনটা কত বড় জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। চেনাব রিভার, চেনাবের ওপরে কিন্তু সালালা ওয়াটার প্রজেক্ট রয়েছে জানো। এবার রয়েছে বাগলিহার যেটাও চেনাব নদীর উপরে, দুলহাস্তি যেটাও কিন্তু রয়েছে চেনাব রিভারের উপরে, বিয়াস নদীর উপরে পং ড্যাম হিমাচল প্রদেশে অবস্থিত। দেন ভাগীরথী রিভারের মধ্যে তেহেরি ড্যাম, বহুবার পরীক্ষায় এসেছে এই তেহেরি ড্যাম থেকে, যেটা কিন্তু ভারতের অন্যতম উচ্চতম একটি জলবাদ। আর কাটেশ্বর প্রজেক্ট রয়েছে, ঝিলাম নদীর উপরে রয়েছে কিষান গঙ্গা বাঁধ, নদী বাঁধ। আর এবার একবারে যদি বলি এই যে যতটুকু আমরা পড়লাম সেটাকে একটু শর্ট করে দেখে নিই। সেটা কি, কৈলাস পাহাড় থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে, গভীর গাছ লে শহরে শতদ্রুর প্রবেশ শেপলিকা পাস করেছে, মূল বৈশিষ্ট্য পূর্ববর্তী নদী ব্যবস্থা পঞ্চনদের মিলনকে কি বলা হয়, যেটা বললাম বিয়াস রাবি ঝিলাম, সেই যে পঞ্চনদ এর মিলনকে বলা হয় কিন্তু মিঠান কোট। পরীক্ষায় প্রশ্ন আসে মিঠান কোট কি, সেটা পঞ্চনদের যে মিলিত স্থান সেটাকে কিন্তু বলা হয়। গঙ্গা ব্যবস্থা গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে অলোকনন্দার সাথে দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদী নাম নিয়ে প্রবাহিত হয়েছে। এর উৎপত্তি হচ্ছে ভাগীরথী, আর যখন এটা মুর্শিদাবাদের কাছে ভাগ হয়েছে ভাগীরথী হুগলি নামে ভাগ হয়েছে। ব্রহ্মপুত্র নদী যেটাকে কৈলাস পাহাড়ের দক্ষিণ ঢাল চিয়ামদুয়াং থেকে এবং নাম চারবা পর্বত থেকে ধাক্কা খেয়ে এটা কিন্তু ইউটার্ন নিয়ে নিয়েছে। তো এই ছিল তোমাদের সমস্ত রিভার সিস্টেম। আশা করছি একটু ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে পুরোটা বোঝানোর সক্ষম হয়েছি বোঝাতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদেরকে কিন্তু অবশ্যই এটা লাইক করতে হবে। আর তোমরা যারা যারা চাইছো আমাদের স্টেটের সমস্ত রকম পরীক্ষা যে আপকামিং ভ্যাকেন্সি আসছে তার জন্য ভালো করে প্রিপারেশন নেবে, তোমাদের জন্য বলে দিই 7557050299 এই যে নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো ব্যাচ রিলেটেড কোয়ারির জন্য বা ব্যাচে জয়েন হতে চাইলে 7557050299। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ পঞ্চায়েতের ব্যাচের পাশাপাশি আমাদের নির্মাণ ব্যাচ, যেখানে গ্রুপ সি গ্রুপ ক্লার্কশিপ, তারপরে তোমাদের ডব্লিউবিপিএসসির এমভিআই মিসলেনিয়াস এর মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে। প্রাইস কত পড়ছে ম্যাম? প্রাইস কিন্তু তোমাদের পড়বে এক মাসের জন্য 249, 3 মাসের জন্য কিন্তু পড়ে যাচ্ছে আমাদের প্রাইস হাইক হয়েছে, এবং যেখানে 3 মাসের জন্য পড়বে 549 আর 12 মাসের জন্য কিন্তু পড়বে 1799। আবারও বলছি এই প্রাইসটাই কিন্তু এত কিছু তোমরা পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি নোট, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্র্যাকটিস, এত কিছু এই প্রাইসে এফোর্ডেবল মানে অন্য কোথাও পাবে না, এটুকু আমরা বলতে পারি। কারোর যদি নিতে হয় 7557050299 এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের মনে হয়। আর এখানে তোমরা সুপার পাস লাইভে কিন্তু শুধু স্টেট এক্সামের জন্য নয়, এখানে রেলওয়ের এক্সামের ব্যাচ পাবে, এসএসসি এক্সামের জন্য, এসএসসি ফাউন্ডেশন বাংলা,
এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস রেকর্ডেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু তোমাদের প্র্যাকটিস অসম্পূর্ণ। এবার দেখতেই পাচ্ছ সেন্ট্রালের ব্যাচ, আমাদের গ্রুপ ডির জন্য ব্যাচ রয়েছে, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, এসএসসি জিডির ক্লাস পেয়ে যাবে, পুলিশের ব্যাচ পাবে, সব কিন্তু এই সুপারপাস লাইভেই আছে। যদি মনে হয় যোগাযোগ করতে পারো, নাম্বার দিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, নেক্সট তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাইছো। অবশ্যই দেখা হচ্ছে খুব শিগগিরই লাইভ ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।